ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আমি আজ তোমাদের দশম শ্রেণীর উপপাদ্য 34 নিয়ে আলোচনা করব। এই উপপাদ্য 34 প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের সামনে এই উপপাদ্য 34 অতি সহজ এবং সরলভাবে উপস্থাপন করব। যারা উপপাদ্যতে খুব দুর্বল তারা ভালোভাবে ভিডিওটা দেখবে, কিভাবে আমি উপপাদ্যটা প্রমাণ করছি সেটা বোঝার চেষ্টা করবে। উপপাদ্য দয়া করে কেউ মুখস্থ করতে যেও না, কারণ উপপাদ্য মুখস্থ করে কোনোভাবেই পরীক্ষাতে করে আসতে পারবে না। ঠিক আছে, আমি উপপাদ্যটা বোঝাচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো, কোশ্চেনের মধ্যে আমাদের কি দেওয়া আছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই দুটো কোণ কি? দেখো, আমি যদি একটা বৃত্ত ড্র করি, এই বৃত্তের মধ্যে এটা একটা বিন্দু, নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্রবিন্দু। বৃত্তের কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। যাদের বুঝতে অসুবিধা আছে, নবম শ্রেণীর উপপাদ্য লাস্ট ক্লাসে আমি যেটা করেছিলাম সেটা ভালোভাবে দেখে নেবে। তাহলে এটা কেন্দ্রবিন্দু। তাহলে আমরা বৃত্তের উপর যদি পরিধির উপর দুটো বিন্দু নিই, এ এবং বি, আর কেন্দ্রবিন্দু যদি নাম দিই ও, তাহলে এ এর সাথে কেন্দ্রবিন্দুটাকে জুড়ে দিচ্ছি আর বি এর সাথে কেন্দ্রবিন্দুটাকে জুড়ে দিচ্ছি। ফলে যে কোণটা উৎপন্ন হলো সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এটা কেন্দ্রস্থ কোণ। এবার তোমাদের মনে সন্দেহ হতে পারে যে আমি যখন এই কোণটা ড্র করছি, এটা যেমন একটা কোণ উৎপন্ন হচ্ছে, এইভাবেও তো একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমি উপরের দিকে কোণটা না নিয়ে নিচের দিকে কোণটা কেন নেব? ঠিক আছে, সেজন্য দেখো এখানে বলে দেওয়া আছে বৃত্তচাপের কথা। যাক, ওই গল্প আমি পরে আসছি। প্রথমে দেখে নাও, কেন্দ্রর সাথে যখন একটা কোণ উৎপন্ন করছে তখন তার নাম দিচ্ছি আমরা কেন্দ্রস্থ কোণ। আর যখন বৃত্তের উপর কোনো একটা বিন্দু নিচ্ছি আর এই এ বিন্দু আর বি বিন্দুর সাথে সেটাকে জুড়ে দিচ্ছি, তখন যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তের পরিধির উপর কোনো একটা বিন্দু নিয়ে যখন আমরা একটা কোণ উৎপন্ন করছি তখন সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রের সাথে যখন জুড়ে দিয়ে যে কোণটা উৎপন্ন করছি সেটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এবার বৃত্তচাপের গল্পটা ক্লিয়ার করছি। দেখো, তাহলে একটা নতুন পিকচার ড্র করছি আমি কোশ্চেন ওয়াইজ। আমরা যে কোনো একটা বৃত্ত এঁকেছি যার এটা হলো কেন্দ্রবিন্দু। তাহলে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা, তাহলে আমি যদি এখানে দুটো বিন্দু নিই এ বি, দেখো এটা একটা কার্ভ না? এখানে আমি একটা নিচে বিন্দু যদি দিয়ে দিই খুব স্পষ্টভাবে, তাহলে বলা যাবে এপিবি বৃত্তচাপ মিনস এর নিচের দিকটাকে আমি ডিনোট করছি। তাহলে এ, আচ্ছা এটা যদি আমি নাম দিই ও, তাহলে কেন্দ্রবিন্দুর সাথে দুটো বিন্দুকে যখন আমি জুড়ে দিচ্ছি এই এপিবি বৃত্তচাপের উপর, তখন আমি কোন কোণটা নেব? কেন্দ্রস্থ কোণ হিসাবে আমি তখন কোন কোণটা নেব? তখন তো আমরা এই কোণটা নেব না, কারণ আমাদের বৃত্তচাপটা এইভাবে নিয়েছি নিচের দিক থেকে। তাহলে এপিবি বৃত্তচাপ যখন নিচ্ছি তখন আমার কেন্দ্রস্থ কোণ হয়েছে এই কোণটা। আর সম্মুখ কেন্দ্রস্থ কোণটা কি বলেছে? ওই চাপের দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে একটা এই চাপটা দ্বারাই নির্মাণ করে একটা বৃত্তস্থ কোণ নিচ্ছি। তাহলে বৃত্তের উপরে এখানে 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 যে কোনো জায়গায় আমরা একটা বিন্দু নেব। তাহলে আমি ধরো এই জায়গাটাতে একটা বিন্দু নিচ্ছি, তুমি এখানেও নিতে পারো এখানেও নিতে পারো, কিন্তু কি হবে? এই বৃত্তচাপ দ্বারাই নির্মিত হবে, অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দুর সাথে ওই পয়েন্টটাকে আমি জুড়ে দেবো। তাহলে এর সাথে জুড়ে দিলাম, এখানে বি বিন্দুর সাথে জুড়ে দিলাম। ধরো নাম দিয়ে দিচ্ছি সি বা ডি, কিছু একটা দিয়ে দিচ্ছি, ধরো ডি বিন্দু নাম দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এ ডি বি হলো কি? বৃত্তস্থ কোণ, আর এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। যেহেতু এপিবি বৃত্তচাপ নিয়েছি সেজন্য কোণগুলো একই দিকেই থাকবে। এখানে তো এই নিচের দিকে কাউন্ট করা ছাড়া কোনো অপশন নেই, কিন্তু কেন্দ্রস্থ যে কোণটা আছে সেখানে এই দিক দিয়েও নেওয়া যায় আবার উপর দিকেও নেওয়া যায়। সেই জন্য আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে এপিবি বৃত্তচাপের দ্বারা। তাহলে এপিবি বৃত্তচাপের উপর যখন থাকবে তখন কেন্দ্রস্থ কোণটা নিচের দিকে কাউন্টিং হবে, অর্থাৎ এইভাবে কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে দেখো, যখন আমাদের উপপাদ্য করা হয় তখন আমাদের প্রথম কাজ কি? একটা পিকচার ড্র করা, কোশ্চেন পড়ে পড়ে। তারপরের কাজ হবে কি? আমাদের প্রদত্ত লেখা। প্রদত্তর পর প্রামাণ্য বিষয়। যদি কোনো উপপাদ্য অঙ্কনের প্রয়োজন পড়ে তাহলে আমরা অঙ্কন করব, নচেত সরাসরি আমরা প্রমাণে চলে যাব। তাহলে দেখো, আমরা প্রথমে প্রদত্তে আসছি।
প্রদত্তে আমরা কি লিখবো? কোশ্চেনের মধ্যে যা বলেছে নামকরণ সহ যখন আমরা সেট আপ করবো সেটা হয়ে যাবে আমাদের প্রদত্ত বা শিকার। তাহলে কি লিখবো এখানে? কোন বৃত্তের বৃত্তচাপের দ্বারা গঠিত বলেছে। আমাদের এখানে তো বৃত্ত রেডি আছে, ওটা এখানে পড়ে গেছে, এইরকম যে লিখে দিচ্ছি। আমাদের এখানে যে বৃত্তটা ড্র করেছি সেই বৃত্তের মধ্যে তো আমরা নামকরণ করে দিয়েছি। তাহলে নামকরণ যেহেতু করে দিয়েছি তার নাম সহ লিখবো। এখন তো আমরা বলবো না কোন বৃত্তের, আমরা এখানে কি বলবো? ও কেন্দ্রীয় বৃত্তের। যেমন ভাবে বলছি খাতাতে নোট ডাউন করবে, ঠিক আছে? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত। আমাদের বৃত্তচাপ জানা আছে, এপিবি বৃত্তচাপ। গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের নামও আমরা জানি এ ও বি। ওই চাপের দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের নামও জানি এ ডি বি। দ্বিগুণ হবে, দ্বিগুণটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ভাষাটা কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর গঠিত এ ও বি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং এ ডি বি হলো বৃত্তস্থ কোণ। ঠিক আছে? তাহলে দেখো মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কোশ্চেনে যেটা লেখা আছে সেখান থেকে আমি নামগুলো লিখে লিখে ওই ভাষাটাকে কপি পেস্ট করে দিলাম। ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং এ ডি বি হলো বৃত্তস্থ কোণ। ছবি দেখে দেখে মনে রাখবে, কখনোই নাম দেখে দেখে মনে রাখবে না, ঠিক আছে? কারণ নাম দেখে দেখে যদি করো 5, 6টা 10টা উপপাদ্য যখন মাথায় লোড থাকবে নামগুলো ঠিকঠাক তখন বসাতে পারবে না, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এইটা এই জায়গায় তখন দেখবে এখানে এই চলে এসছে, তখন সব গন্ডগোল হয়ে যাবে। তাহলে তুমি যদি ছবি দেখে দেখে মনে রাখো, বোঝার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে তোমার নামগুলো যেমনই দেওয়া থাকে না কেন তুমি ইজিলি উপপাদ্যটা প্রমাণ করতে পারবে, ঠিক আছে? তাহলে আমি প্রদত্তে কি বললাম? ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং এডিবি হলো বৃত্তস্থ কোণ। কাজ শেষ। এবার আমাদের আসছে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে। যে প্রমাণ করতে হবে, যে এখানে আমি কি লিখবো? আমাকে এখানে কি প্রমাণ করতে হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ যদি কেন্দ্রস্থ কোণ হয়, আমি যদি মাঝখানে সমান চিহ্ন লিখি তাহলে 2 গুণটা কার সাথে করব? বৃত্তস্থ কোণের সাথে করব না কেন্দ্রস্থ কোণের সাথে করব? এটা অনেক বাচ্চার কনফিউশন থাকে। দেখো যদি কোনো জায়গায় বলা হয় পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে সেক্ষেত্রে 2 গুণটা কার সাথে করবে? যদি দুটোকে সমান করতে হয় অবশ্যই পুত্রের সাথে 2 গুণ করবে, কারণ পিতার সাথে যদি 2 গুণ করতে হয় তাহলে পুত্রের 4 গুণ হয়ে যাবে পিতার বয়সটা। সেজন্য যখন আমাদের দ্বিগুণের 3 গুণের গল্প করা হবে তখন যেটা ছোট রাশি তার সাথে আমি ওই মাল্টিপ্লাইটা করব, তাহলে অটোমেটিক্যালি সমান চলে আসবে। তাহলে এখানে আমাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলেছে কেন্দ্রস্থ কোণ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করলে নিশ্চয়ই সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব? কোণ এ ও বি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো। বৃত্তস্থ কোণের নাম কি আছে? এডিবি। হয়ে গেছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো এই পিকচারটা, আচ্ছা এখানে একটু বেঁকে গেছে, একটু সোজা করে দিচ্ছি দাঁড়াও। দেখো এই পিকচারটার মধ্যে না ত্রিভুজ আছে, না কোনো আয়তক্ষেত্র, না বর্গক্ষেত্র আছে, এটা কিরকম অড টাইপের একটা চতুর্ভুজ ছবি আঁকা আছে। তার মানে তোমার বুঝে নিতে হবে এখানে প্রমাণ করার জন্য আমার কিছু একটা অঙ্কন করতেই হবে। তাহলে আমি এখানে একটা অঙ্কন করব, 2-4 বার প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবে কোন উপপাদ্য অঙ্কন করতে হচ্ছে কোনটা করতে হচ্ছে না। কারণ আমাদের এখানে একটা যদি দুটো ত্রিভুজ থাকতো বা কোনো একটা চতুর্ভুজ থাকতো, মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক এই জাতীয় থাকতো, তাহলে আমরা ভাবনা চিন্তা করতাম কিভাবে আমরা এখানে মিলামিলি করব। এখানে তো কিছুই নেই। তাহলে আমরা এখানে কি ড্র করব? ডি ও যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করা হলো। ডি ওকে যুক্ত করে ই পর্যন্ত আমি বর্ধিত করলাম, এটা আমি অঙ্কনের মধ্যে ভাষা লিখে দেবো। ডি ও যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এরপর দেখো আমাদের প্রমাণ শুরু হবে। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা সেটা হলো প্রমাণ। এই প্রমাণ আমরা কিভাবে শুরু করব? শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, অষ্টম শ্রেণীতে তোমাদের একটা উপপাদ্য ছিল, সেটা এখানে কাজে লাগবে। ওখানে কিরকম উপপাদ্যটা ছিল তোমাদের? যদি একটা ত্রিভুজ থাকে, যে কোনো ত্রিভুজ, তার যদি একটা তুমি বহিস্থ কোণ
অঙ্কন করো, বা যে কোনো একটা বাহুকে তুমি বর্ধিত করলে একটা তো কোণ উৎপন্ন হবে, যেটাকে আমরা বহিস্থ কোণ বলবো। তাহলে এই যে বহিস্থ কোণটা হবে সেটা সবসময় হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিপরীত বলেছি মানে এর সাথে অ্যাটাচ অবস্থায় যে কোণটা আছে সেটাকে আমি নেব না। কোণটাকে নেব এইটা বাদ দিয়ে যে অবশিষ্ট দুটো কোণ আছে তাদের দুজনের সমষ্টির সাথে সমান। তো উপপাদ্যটা কি ছিল? যে কোনো ত্রিভুজে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটা কি হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হবে। তাহলে এই ধর্মটাকে আমি এখানে কাজে লাগাবো। তাহলে দেখো এখানে এই যে ত্রিভুজটা আছে, স্কেল তো নেই, হাতে একটু বাঁকাবাকি হবে। হ্যাঁ দেখো এই ত্রিভুজটার এই যে বাহুটা ছিল এর এটা বাহুটাকে আমি বর্ধিত করেছি, ফলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা তো একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা কি হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হবে। তাহলে এই দুটো কোণ যোগ করলে আমরা এই কোণটা পাবো। তাহলে আমি লিখলে কি পাবো? কোণ DAO প্লাস কোণ ADO সমান কোণ AOE। এই কোণটা প্লাস এই কোণটা সমান আমি এই কোণটা পেয়ে গেছি। আবার আমরা জানি যে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান, যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আর এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়, তাহলে এই দুটো কোণও সমান হবে। তো সমান বাহু যে দুটো থাকবে তাদের সাথে সংলগ্ন যে দুটো কোণ আছে তারাও সমান হবে, এটা ধর্ম সমদ্বিবাহু ত্রিভুজের। তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে ADO এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? আমি মুখে বলে দিলাম বলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে তার তো কোনো মানে লজিক দেখাতে হবে আমাকে। দেখো এখানে OD হচ্ছে একটা ব্যাসার্ধ, আবার OA হচ্ছে একটা ব্যাসার্ধ। দেখো একটা বৃত্ত যদি আমরা ড্র করি, মাঝে একটা নির্দিষ্ট বিন্দু নেওয়া হয়, সেই বিন্দুটাকে আমরা কেন্দ্রবিন্দু বলি। আর কেন্দ্রবিন্দু থেকে প্রতিটা দেওয়ালের দূরত্ব সেম হয়, যেটাকে আমরা ব্যাসার্ধ বলি। দেখো তাহলে আমাদের এই কেন্দ্রবিন্দু থেকে এটা একটা দেওয়ালের দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, আর এই কেন্দ্রবিন্দু থেকে এটা একটা দেওয়ালের দূরত্ব, এটা একটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান সমান হবে। তাহলে এই দুটো বাহু সমান, অর্থাৎ ত্রিভুজ AOD হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তা সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু হয়ে গেল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো সমান সমান বাহু আছে তাহলে সংলগ্ন কোণ দুটো নিশ্চয়ই সমান হবে। তাহলে এই কোণটার সাথে এই কোণটা আমাদের সমান হবে, ঠিক আছে? তাহলে এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে আমি এই কোণটার জায়গায় এই কোণটার মান লিখতে পারি, আবার এই কোণটার জায়গায় এই কোণটার মানও লিখতে পারি। যদি 45 হয় 45 হবে, যদি 50 হয় 50 হবে। তাহলে আমরা এই কোণটার জায়গায় এই কোণটার মানটা আমি লিখে দিচ্ছি নামটা। তাহলে DAO এর জায়গায় লিখে দিচ্ছি কোণ ADO, আর এদিকে একটা ADO ছিলই আমার, কোণ AOE। তাহলে 2 ইন্টু কোণ ADO সমান হয়ে যাচ্ছে কোণ AOE। এটা আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি। আবার দেখো এই যে চিত্রটা ছিল মাঝখানে DO যুক্ত করে যে বর্ধিত করেছি, এটাকে যদি একটা আয়না ধরি তাহলে এই ত্রিভুজটার ওই পাশটাতে মিরর ইমেজটা আছে, এই দিকটা যা ক্ষেত্রফল ওই দিকটাও তাই ক্ষেত্রফল, বাহু তলগুলো সেম সেম আছে। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ ছিল, সেরকম ভাবে এটাও তো ব্যাসার্ধ। তাহলে এই দিকে যা যা ধর্ম পেয়েছি ওই পাশটাও তাই তাই ধর্ম আসবে। তাহলে আমাদের একটা জিনিস দুবার রিপিট করার কোনো প্রয়োজনীয়তা নাই। এরকম যখন থাকবে তখন আমরা সরাসরি একটা পার্ট লিখেছি এত কষ্ট করে, দ্বিতীয় পার্টটা লেখার কোনো প্রয়োজন নেই। ওখানে আমরা লিখে দেবো, অনুরূপভাবে দেখানো যায় যে, বা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, যা হোক কিছু একটা ভাষা লেখা যাবে, বা সরাসরি লিখে দেবেন অনুরূপভাবে কমা দিয়ে কি লিখবো? 2 ইন্টু কোণ ODB সমান কোণ BOE। এটা 2 নম্বর নাম দিচ্ছি। একই জিনিস আগের পার্টটাতে কি হয়েছিল, আগের ত্রিভুজের থেকে 2 ইন্টু এইটা সমান এইটা, এইখানে তাহলে সেম সেম আসবে 2 ইন্টু এইটা সমান এইটা। এবার যদি আমি 1 আর 2 যোগ করে দিই, 1 আর 2 যোগ করলে আমি এখানে কি পাবো? বাঁদিক বাঁদিক যোগ করবো, ডান দিক যোগ করবো। তো আমি ডান পাশটাকে আগে লিখছি, বাম পাশটাকে পরে লিখবো। তাহলে ডান পাশটাকে আগে লিখছি যখন, এদিকেরও ডান পাশটাকে আগে লিখবো। তাহলে কোণ AOE প্লাস কোণ BOE সমান 2 ইন্টু কোণ ADO প্লাস 2 ইন্টু কোণ ODB। এবার দেখো
ও এ ও ই, ছবিটার দিকে তাকাও, এ ও ই, এ ও ই এই কোণটা প্লাস বি ও ই, বি ও ই এই কোণটা, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা করলে গোটাটা আসছে কি না? গোটাটা আমার চলে আসছে। তাহলে এইটা প্লাস এইটা সমান গোটাটা কি নাম আছে? এ ও বি। তো সরাসরি লিখে দিচ্ছি কোণ এ ও বি, এখানে টুটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ ডি ও প্লাস টু, সরি টুটা তো কমন নিয়ে নিয়েছি, কোণ ও ডি বি। এবার দেখো এ ডি ও, এ ডি ও এই কোণটা, ও ডি বি, ও ডি বি এই কোণটা, তাহলে এইটা প্লাস এইটা করলে গোটাটা আসছে কিনা? তাহলে এইটা প্লাস এইটা থেকে সরাসরি গোটাটা লিখে দিচ্ছি, কি নাম? এ ডি বি, কোণ এ ডি বি। দেখো তাহলে আমাদের এইটাই তো প্রমাণ করতে দেওয়া হয়েছিল, এ ও বি সমান 2 ইন্টু কোণ এ ডি বি, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের বৃত্তস্থ কোণটাকে 2 দিয়ে গুণ করে আমরা সরাসরি কেন্দ্রস্থ কোণটা পেয়ে গেছি। যেইভাবে আমি স্টেপ বাই স্টেপ বললাম, ভিডিওটা পজ করে করে খাতাতে লিখে নেবে, কারণ বইয়ের মধ্যে তোমাদের অনেক বড় করে লেখা আছে, 4-5টা ছবি দেওয়া আছে, সিঙ্গেল এই ছবিটা এঁকে এইভাবে করবে। তারপরও যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো।